দর্শক, শুরু হলো সব খবর। কম সময়ের সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আহমেদ রেজা। গেল 24 ঘন্টায় বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছে 133 জন। খুলনা বিভাগে আজও মৃত্যু হয়েছে 34 জনের। জেলা হিসাবে এখন পর্যন্ত পাওয়া সব থেকে বেশি মৃত্যু হয়েছে বগুড়ায় 20 জন। ময়মনসিংহ মৃত্যু হয়েছে 18 জনের। সিলেটের 17 জন মারা গেছেন। জেলায় সংক্রমণ হার পৌঁছেছে 50%। কুমিল্লায় মারা গেছে 14 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর 6, নাটোর ও নওগাঁয় 3 জন করে, চাঁপাইনবাবগঞ্জে 1 জন মারা গেছে। বর্তমানে হাসপাতালে 513টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 425 জন। এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে 12, পটুয়াখালীতে 4 ও ঠাকুরগাঁয়ে আরও 1 জন মারা গেছেন। করোনা ও লকডাউন পরিস্থিতি সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সংক্রমণ তো নিয়মিতভাবেই বাড়ছে, হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন আপনি চট্টগ্রামে? রেজা, ভয়াবহ চিত্র যেটিকে বলা যায় এবং যেটি আসলে শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না। মানুষের আইসিইউর জন্য একটি সিটের জন্য যে হাহাকারটি, এটি আসলে কথা দিয়ে বলে বোঝানো যাবে না। আপনি যদি বলি জেনারেল হাসপাতালের 16টি আইসিইউ রয়েছে। 16টি আইসিইউর প্রত্যেকটি পরিপূর্ণ। কিছুক্ষণ আগেও, আধা ঘন্টা থেকে 40 মিনিট আগেও একজন টানা 3 দিন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন, ধর্ণা দিয়েছেন, তদবির করেছেন, কিন্তু কোথাও আইসিইউ পাননি তিনি। এইখানে শেষ পর্যন্ত তার স্বজনরা আইসিইউর যে অ্যাম্বুলেন্স সেটি বাইরে দাঁড়িয়ে রেখে ভিতরে অনেকক্ষণ ধরে ধর্ণা দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পাননি। অন্য আরেকটি হাসপাতালে তাদের যেতে হচ্ছে। এবং যেই চিত্রটি আসলে যারা নিম্নবিত্ত বা গ্রাম থেকে আসছেন তারা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে ঘুরছেন, কিন্তু যারা শহরের মধ্যে থাকছেন, এক হাসপাতালে হয়তো আইসোলেশনে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ফোন করে তদবির করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তিকে তারা ফোন দিয়ে মূলত একটি আইসিইউর জন্য খোঁজ করছেন। এরকম চিত্র আমি কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আগে থেকে 12টি আইসিইউ ছিল। গতকালকে তারা নতুন করে নন কোভিড যে আইসিইউগুলো ছিল সেই নন কোভিড আইসিইউগুলো তারা কোভিডের জন্য দিয়েছে। এবং এটি 1 ঘন্টার মধ্যে যে নতুন করে 12টি আইসিইউ তারা চালু করেছে সেটি 1 ঘন্টার মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটি হাসপাতালে 100টির বেশি আইসিইউ রয়েছে চট্টগ্রামে, প্রত্যেকটি পরিপূর্ণ। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পাগলের মতো ঘুরছেন। এটি যে শুধু আইসিইউর জন্য নয়, অন্যান্য যে সাধারণ জেনারেল বেডগুলো রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে 300 বেড রয়েছে, তারা বারান্দার মধ্যে অক্সিজেনের লাইন লাগিয়ে আরও 100 শয্যা বাড়িয়েছে। এরকম প্রত্যেকটি হাসপাতাল যে যার মতো চেষ্টা করছে, কিন্তু রোগীর যে চাপ সেটি আসলে ভয়াবহ এবং হাসপাতাল কর্তৃপক্ষও মূলত হিমশিম খাচ্ছেন। নিশ্চয়ই সবুজ, খুবই ভয়াবহ পরিস্থিতি আমরা আসলে কিছুটা বুঝতে পেরেছি। দর্শক, এবার যেতে চাই পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সেখানে করোনার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, খাগড়াছড়িতে সংক্রমণের হার আপনি কেমন দেখছেন? এছাড়া সাধারণ মানুষ আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটা আগ্রহী? রেজা, গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে 113 জনের নমুনার বিপরীতে 38 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কিন্তু 33.63%। তো আমরা যদি বলতে যাই তাহলে চলতি মাসে খাগড়াছড়িতে 3693 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 1060 জনের কিন্তু করোনা শনাক্ত হয়েছে। তার মানে যদি বলতে যাই যে খাগড়াছড়িতে কিন্তু এই চলতি মাসে করোনার সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে এবং করোনার ঊর্ধ্বমুখী বলে আমরা স্বাস্থ্য বিভাগ থেকেও একাধিকবার জানতে পেরেছি। আর এছাড়া করোনার পরিস্থিতির যদি আরেকটু বলতে চাই, খাগড়াছড়িতে এই পর্যন্ত 50 শয্যার যে জেলা সদর হাসপাতালে যে আইসোলেশন খোলা হয়েছে 50 বেডের, সেখানে 50 জনের অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছেন, নারী পুরুষ মিলে ভর্তি রয়েছেন এবং কম বেশি সবারই কিন্তু অক্সিজেন সাপোর্ট লাগছে। তো সেই তুলনায় যদি আমরা বলি গত জুন মাস থেকে তুলনায় কিন্তু চলতি মাসে কিন্তু দ্বিগুণ নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্তের হারও কিন্তু সবচেয়ে বেশি। আর লকডাউনের
কথা যদি আপনাকে বলতে চাই, এখনো মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন, যার কারণে করোনার শনাক্ত সংক্রমিতের সংখ্যা কিন্তু সবচেয়ে বাড়ছে জেলা সদরেই। আর যদি বলি তাহলে খাগড়াছড়িতে কিন্তু প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল বিধিনিষেধ মানাতে, সেটা কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। আর এদিকে সাধারণ মানুষের কিন্তু একটা উদাসীনতা রয়েছে। রেজা। ধন্যবাদ শাহরিয়ার। আমরা বুঝতে পারছিলাম আসলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বেশি জরুরি। যেতে চাই ঢাকার উপকণ্ঠে গাজীপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, লোকজনের সমাগম আপনি কেমন দেখছেন গাজীপুরের অঞ্চলে? সেখানে আসলে সংক্রমণের হার কেমন সেটি একটু জানাবেন। রাজা, যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা, সেক্ষেত্রে কিন্তু বলা চলে যেহেতু প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আমি বলবো, আমি এখন রয়েছি গাজীপুরের ভোটবাজার একটি দৌলতপুর এলাকা, একটি ঘোদারঘাট। এখানে কিন্তু শ্রমজীবী যে মানুষরা রয়েছে তারা কিন্তু বলা চলে এক প্রকার বিভিন্ন বাধা না মেনে কিন্তু তারা এখানে ঘোরাফিরি করছে। কেউ কারো মুখে মাস্ক নাই, এবং স্যানিটাইজার বিষয়টা যদি বলি সেটা তো নেই রাজা। তাছাড়াও এখানে যে পুলিশ প্রশাসন থেকে একটু পরপর এসে কিন্তু দাওয়া দিচ্ছে, দাওয়া দেওয়ার পরপরে কিন্তু তারা কিন্তু এমনটাই করছে, এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছে। আর তাছাড়া কিন্তু এই যে তুরাগ নদী, যে দুপাশে যে তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীতে কিন্তু এখানকার যারা ভ্রমণ পিয়াসী যে লোকজন রয়েছে তারা কিন্তু বলা চলে বিভিন্ন ছেলে মেয়ে একসাথে গাদাগাদি করে কিন্তু বিভিন্ন আনন্দ বিনোদন করছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে জিএমপি, মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে, যে কারণে কিন্তু এখানে ঘাটে যে নৌকাটা ছিল সেই নৌকাটা কিন্তু তারা কিন্তু দূরে নিয়ে যাচ্ছে। তাছাড়াও কিন্তু এখানে বলা চলে যে রাজা, যে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু নিয়ম নীতি না মেনে কিন্তু তারা কিন্তু এই আনন্দ বিনোদনের পরে কিন্তু তারা বিনোদন করছে। রাজা, ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই এই পরিস্থিতির পরিবর্তন চাইব। ধন্যবাদ। দর্শক, যেতে চাই সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। রিপন, আজ তো জেলায় সংক্রমণের হার 50%-এরও বেশি, রোগীর চাপ সামাল দিতে হিমশিম দশা নিশ্চয়ই। কি পরিস্থিতি দেখছেন আপনি সিলেটে? রাজা ঠিকই বলেছেন, শুধু আজ না, আমি একটি পরিসংখ্যান জানাতে চাই আপনাকে। গত শুক্রবার থেকে আজকের এই শুক্রবার পর্যন্ত সিলেটের বিভাগের 4 জেলায় 4,636 জন করোনা পজিটিভ হয়েছে, এবং এর মধ্যে কিন্তু সিলেটেই 2,550 জন। বুঝতেই পারছেন যে সিলেটের অবস্থাটা কতটুকু ভয়াবহ। আজ যে অবস্থা তৈরি হয়েছে, 802 জনের মধ্যে 464 জন, 464 জনই সিলেটের। এবং বুঝতেই পারছেন যে সিলেটে আসলে সংক্রমণের হার আর প্রতিনিয়তই বাড়ছে, এবং যে কারণে আরেকটি বিষয় এখানে যুক্ত করতে চাই, যেটা হলো আপনি জানেন যে সিলেট ছাড়া বাকি যে 3টি জেলা আছে সেখানে করোনার চিকিৎসার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা কিন্তু ওইভাবে নেই। কারণ আপনি জানেন সুনামগঞ্জ এবং হবিগঞ্জে সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই, সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। সে কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আক্রান্ত হচ্ছেন তাদের ওইখানকার যে আস্থা, সেই আস্থাটি নেই যে সেখানে গেলে সে ভালো সেবা পাবে, সেই আস্থাটি নেই। সে কারণেই স্বাভাবিকভাবে তারা বিভাগীয় শহরে আসছেন, এবং বিভাগীয় শহরে আসার কারণেই প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম যে সরকারি বেসরকারি হাসপাতালের কর্মকর্তারা বলছিলেন যে তাদের আসলে এই মুহূর্তে আর কিছু করার নেই, কারণ তাদের যে ধরনের সেবা দেওয়ার সুযোগ ছিল পুরোটাই তারা এখন ভর্তি হয়ে আছে, এবং তারা এখন খুবই জরুরি অবস্থায় যাচ্ছেন, তাদেরকেও তারা সেবা দিতে পারছেন না। রেজা, নিশ্চয়ই রিপন, একই জরুরি অবস্থা একদম পুরো দেশের চিত্রই আমরা দেখছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই খুলনায়, সেখান থেকে প্রবীর বিশ্বাস যোগ দিচ্ছেন আমাদের সাথে। প্রবীর, আপনি শহরের হালচাল জানাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে, এখন আসলে সেখানকার মানুষের চলাচল কেমন দেখছেন? এছাড়া নির্দেশনা মানার ক্ষেত্রে মানুষের আগ্রহ আসলে কতটুকু রয়েছে? লকডাউনের সময় যত পেরোচ্ছে তত মানুষের চলাচলটি বৃদ্ধি পাচ্ছে, একই সাথে কিন্তু রাস্তায় যানবাহনও বৃদ্ধি পাচ্ছে। রেজা, আমরা যদি দেখাই, মূলত শুক্রবারে বিকালের দিকে খুলনা শহরের যে চিত্রটা থাকে সেই চিত্রটা একেবারেই প্রতীয়মান। প্রচুর পরিমাণ 3 চাকার যানবাহনগুলো, যেগুলো গণপরিবহন রয়েছে, সেগুলো আমরা রাস্তায় চলাচল করতে দেখছি। একই সাথে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার অথবা মোটরসাইকেল, সেগুলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু
রাস্তায় চলাচলতি করছে। আর প্রশাসনের তৎপরতা যদি বলি, আমরা দেখি যে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সদস্যদের নিয়মিত টহল দিতে, তবে তারা বিভিন্ন মোড়ে তাদেরকে অনেকটাই নিষ্ক্রিয় বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা কয়েকটি মোড় সকাল থেকে দেখেছি। আর প্রশাসনের অন্য যে সমস্ত বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী, তাদের সাথে অন্য যে সমস্ত বাহিনীগুলো, তাদেরকে মাঝে মাঝে আমরা রাস্তায় দেখি প্রতিনিয়ত বা প্রতিটি সময়ে মানুষকে আটকে রাখার যে তৎপরতা, সেটি যদি বলি খানিকটা হলেও আমাদের কাছে ঢিলা ঢালা মনে হয়েছে। এমন পরিস্থিতিতেও কিন্তু গত 24 ঘন্টায় খুলনা বিভাগে 34 জনের প্রাণহানি ঘটেছে এবং এর ভিতর খুলনা, কুষ্টিয়ায় সবচেয়ে বেশি 8 জন, যশোরে 7, ঝিনাইদহে 5, এছাড়া বাগেরহাট, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গাতে আরও 1 জন করে মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনাতে 166 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে এবং বিভাগে এই সংখ্যা 793 এবং মৃতের হার খুলনা বিভাগে দাঁড়ালো 2369 জন। এমন পরিস্থিতি যে 562টি শয্যা রয়েছে 2টি বেসরকারি হাসপাতাল এবং 3টি সরকারি হাসপাতালে। সেখানে অবশ্য প্রায় 2 শতাধিক শয্যা এখনও খালি রয়েছে, তবে কোথাও আইসিইউ কিংবা এইচডিইউ আজকে পর্যন্ত রিপোর্টে খালি নেই। সে কারণে সচেতনতা বৃদ্ধি না হলে, লকডাউন সঠিকভাবে প্রতিপালন না করলে পরিস্থিতি আরও খানিকটা ভয়াবহ হতে পারে। রেজা, নিশ্চয়ই প্রবীর, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম উপায়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রবীর আপনাকে। একের পর এক অ্যাম্বুলেন্সে করে আসছেন রোগী, একটা সিটের জন্য অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অনেক দূর থেকে আসা অ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ, তাই একটু অক্সিজেনের জন্য হাহাকার। কারো মৃত্যুর সুযোগ করে দিচ্ছে একটি আইসিইউ এর। এমনই ভয়াবহ চিত্র রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। করোনামুক্ত হয়ে ছাড়া পাচ্ছেন কেউ কেউ, তাই তাদের কণ্ঠেও ভয়াবহতার কথা। করোনার অসহ্য যন্ত্রণার কথা স্মরণ করে সবাইকে এখনই সচেতন হতে বলছেন তারা। তবে সুস্থ হওয়ার রোগীর চেয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেশি হওয়ায় বেড আইসিইউ সংকট তীব্র হয়েছে। করোনা কি জিনিস এখানে আসলে বোঝা যায় আসলে কি হইতাছে, কিভাবে বাঁচার জন্য ছটফট করতেছে, মানে না দেখলে বোঝা যাবে না। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখনো সময় আছে, সবাই একটু সচেতন হন, মাস্কটা ব্যবহার করেন। করোনা পজিটিভ, আমাকে এখানে আইসিইউ পাওয়া হয় নাই। রোগীর অবস্থা বেশি খারাপ, বলতে দিন আপনাদের রিক্সে রাখেন, অফার সিট খালি ফেলে দেবে। তোর পজিটিভ আসছে, পিজিতে আমার মেয়েকে অ্যাডমিট দিতে পারছি না, এই জন্য আমরা কর্মীতলায় আসছি। সব যার না হয়েছে সে বুঝবে না, আমরা বাঙালি বুঝবে না। ছটফট করবে অক্সিজেন ছাড়া, তখন এটা কষ্টটা, এটা কিন্তু যে যার হবে না সে কখনো সে বুঝবে না। আমি এটাই বলবো, মাস্ক পরেন, আদারওয়াইজ আপনার পস্তাবে না। যদি মনে করেন যে বিশ্বাস না হয় আপনাদের, তাহলে মাস্ক পরেন না। করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 212 জন। এ নিয়ে মোট মৃত্যু 20,467 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 13,862 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 30.77%। নমুনা পরীক্ষা হয়েছে 45,044টি। এ পর্যন্ত শনাক্ত 12,40,115 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,975 জন। মোট সুস্থ 10,64,195 জন। মৃত 212 জনের মধ্যে পুরুষ 119 আর নারী 93 জন। লকডাউন ও ছুটির দিনে রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। শুক্রবার কিছুটা ঢিলেঢালা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি। তবে কোথাও কোথাও চেকপোস্টের জবাবদিহিতায় পড়তে হয়েছে অনেককে। নেই গণপরিবহন বা দূরপাল্লার গাড়ি, তবে বন্ধ নেই দূর দূরান্ত থেকে আসা মানুষের চলাচল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার অজুহাত দেন এসব মানুষ। এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যু না কমায় চলমান লকডাউন 5 আগস্টের পরও রাখার সুপারিশ করেছেন স্বাস্থ্যের ডিজি। আমি আসছি রেট্রোনা থেকে। বাড্ডা যাবো, অটো দিয়ে আসছি। ভাড়া পড়ছে প্রায় 600 টাকার মতন। প্রচুর ভাড়া, কত কষ্ট। আমরা ভাই চলবো কিভাবে? আমাদেরও তো চলতে হবে, কতদিন ঘরে বসে থাকবো? ভাড়া অনেক রাইডার ভাড়া একটু বেশি না, আবার কেউ কেউ একটু ছাড় দেয়। তো অফিসিয়াল সব কিছু বন্ধ, হ্যাঁ, এই জন্য তো লোকজন কম। পুরাতন প্রেসক্রিপশন নিয়ে অনেকে বের হয়, তাৎক্ষণিকভাবে মানে প্রমাণ করাও মানে সময় সাপেক্ষ হয়ে যায় আর কি। আমরা বলেছি লকডাউন কন্টিনিউ করতে, গ্রামের টিকাগুলো তো গ্রামে তো লকডাউনের সময়। আর আমাদের সাজেশন বরাবর এখনো আছে যে এভাবেই হোক এটাকে সীমিত রাখা।
50 মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিংয়েও টোকিও অলিম্পিকে হিট থেকে বাদ পড়েছেন সাঁতারু আরিফুল ইসলাম। মহিলাদের 50 মিটারে এই ইভেন্টে ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদও বাদ পড়েছেন এই হিটেই। পুরুষদের 50 মিটার ফ্রি স্টাইলে 4 নম্বর হিটে অংশ নিয়ে আরিফুল 24.81 সেকেন্ডে সময় নিয়ে তৃতীয় হলেও চূড়ান্ত তালিকায় 73 সাঁতারুর মাঝে তার অবস্থান ছিল 51তম। এই ইভেন্টের হিটে আরিফুলের চেয়ে 3.42 সেকেন্ড কম সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের ড্রেসেল সেলের। মহিলাদের একই ইভেন্টে ব্যর্থ ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ 29.78 সেকেন্ডের সময় নিয়ে তিনি 3 নম্বর হিটে অংশ নিয়ে হয়েছিলেন পঞ্চম। চূড়ান্ত তালিকায় 83 সাঁতারুর মাঝে জুনাইনার অবস্থান ছিল 68 নম্বরে। এদিকে বাংলাদেশি 2 সাঁতারু বাদ পড়লেও শিষ্যদের উৎসাহ যোগাতে টোকিও অলিম্পিকের সাঁতারুর ভেন্যু অ্যাকুয়াটিক্স সেন্টারের গ্যালারির একটি অংশ সাজিয়েছিলেন কোচ তাগুচি। টোকিওর অ্যাকুয়াটিক্স সেন্টারে বাংলাদেশের পতাকা নিয়ে আসন দখল করেছেন তাকাহিরো তাগুচি। একসময় বাংলাদেশ সুইমিংয়ের কোচ ছিলেন তিনি, তাই এদেশের প্রতি তার বাড়তি টান রয়ে গেছে। বাংলাদেশ দলের সুইমিং কোচ নিবেদিতা দাস টোকিও যেতে দেরি হওয়ায় এই তাগুচি আরিফুল জুনাইদাদের অনুশীলন করিয়েছেন। সেই সাথে বাংলাদেশি সমর্থকদের জন্য পতাকা টাঙিয়ে আসনও দখল করে রেখেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক জয় নিশ্চিত করলেন বক্সার লাভলিনা বোরগোহাই। নারী বক্সিংয়ে ওয়াল্টার ইভেন্টে চীনা তাইপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ান চিন চেনকে 4-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আর তাতেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে এই ভারতীয় বক্সারের। কারণ বক্সিংয়ে ইভেন্টে সেমিফাইনালে হার মানা দুজনেই দেয়া হয় ব্রোঞ্জ পদক। সেমিফাইনালে লাভলিনার প্রতিপক্ষ আসরের শীর্ষ বাছাই বুসেনাজ মেনেলি। সেখানে জয় পেলে নিশ্চিত হবে রৌপ্য পদক, আর ফাইনালে জয় পেলে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের বক্সিং ইভেন্টে জিতবেন স্বর্ণ। এর আগে এই বক্সিংয়ে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ম্যারি কম ও বিজেন্দর সিং, আর এবারের আসরে দেশটির হয়ে প্রথম পদক জিতেছেন মীরাবাই চানু। টোকিও অলিম্পিকের 8ম দিনে সাঁতারে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। চীন অস্ট্রেলিয়ার ভিড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন তাতিয়ানা, আর সাইক্লিংয়ে পদক পেয়েছেন নেদারল্যান্ডসের ঘরে। 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন রাশিয়ার ভিতালিনা। সাঁতারে পুরুষ 100 মিটার ব্যক্তিগত মেডলিতে এশিয়ান রেকর্ড করে স্বর্ণ জিতেছেন চীনের শুন ওয়াং। সময় নিয়েছেন 1 মিনিট 55 সেকেন্ড। রৌপ্য জিতেছেন ব্রিটেনের ডানকান স্কট, আর নারী 100 মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিয়ন। 51.96 সেকেন্ডের সময় নিয়ে জিতেছেন স্বর্ণপদক। আর পুরুষ 100 মিটার ব্যাক স্ট্রোকে ইউরোপিয়ান রেকর্ড করে সোনা জিতেছেন রাশিয়ান ইভজিনি রাইলোভ। তবে সাঁতারের সবচেয়ে বড় চমকটি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা শোয়েমমেকার। 200 মিটার বেস্ট স্ট্রোকে ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন তিনি। সময় নিয়েছেন 2 মিনিট 18.95 সেকেন্ড। অলিম্পিক সাঁতারে এটি প্রথম স্বর্ণ পদক দক্ষিণ আফ্রিকার। পাশাপাশি টোকিও অলিম্পিকেও প্রথম স্বর্ণের দেখা পেল দেশটি। একই আনন্দের উপলক্ষ পেয়েছে গ্রিস। রোরিংয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে দেশটি। সিঙ্গেলস স্কালস ইভেন্টে এই কৃতিত্ব স্তাফানোস এন্তুসকোস। সময় নিয়েছেন 6 মিনিট 40.45 সেকেন্ড। আর নারী সিঙ্গেলস স্কালস ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন নিউজিল্যান্ডের এমা টুইগ। সময় নিয়েছেন 7 মিনিট 13.97 সেকেন্ড। ঈদুল আজহার আগে ও পরের 15 দিন সড়ক দুর্ঘটনায় 273 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এতে জানানো হয়, এবারের ঈদে 240টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে 273 জন নিহত ও আহত হয়েছেন আরও 447 জন। এছাড়া নৌ ও রেল দুর্ঘটনায় নিহত হয়েছে 22 জন। সব মিলিয়ে 295 জন নিহত হয়েছে এসব দুর্ঘটনায়। সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে ঘটেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সারা দেশে 87টি মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন 93 জন, যা মোট দুর্ঘটনার 36.25% বলে ব্রিফিংয়ে জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এবারের ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা এবং প্রাণহানি তুলনামূলকভাবে বেড়েছে।
সরকার সড়কের অবকাঠামো উন্নয়নে যতটা মনোযোগী, সড়ক নিরাপত্তায় ততটা উদাসীন। করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, করোনা নিয়ন্ত্রণে গণটিকা কর্মসূচি আরও জোরদার করতে হবে। দুপুরে এক বিবৃতিতে জি.এম. কাদের আরও বলেন, সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। জি.এম. কাদের বলেন, সরকারের পক্ষ থেকে সাহায্য দেয়া হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান দিতে সক্ষম হচ্ছে না। করোনা মোকাবিলায় লকডাউন ও কারফিউ কোনো সমাধান নয়। করোনার গণটিকা কর্মসূচি আরও জোরদার করতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে, পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে আগুনে পুড়ে গেছে ভ্যাকসিন সংরক্ষণের ফ্রিজ। ভোর 5:30টায় কার্যালয়ের নতুন ভবনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎই সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই ঘরের ভ্যাকসিন সংরক্ষণের 2টি ডিপ ফ্রিজ পুড়ে গেছে, তবে ফ্রিজে কোনো করোনার টিকা ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দেবে 3 কার্যদিবসের মধ্যে। আমরা বেসিক্যালি যখনই আমরা কোনো ভ্যাকসিন হাতে পাই, সেটা পেয়েই আমরা পরবর্তী দিনেই আমরা উপজেলাগুলোতে ডিস্ট্রিবিউট করে দিই। তখন উপজেলাগুলোতে যে আইএলআর আছে সেগুলোতে রাখা হয়। এই মুহূর্তে এই ক্ষয়ক্ষতির সময় আমাদের কোনো ভ্যাকসিন ছিল না। আমরা 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সভাপতি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মাহবুব হোসেন, উনি অ্যানেস্থেশিয়ার জুনিয়র কনসালটেন্ট জেলা সদর হাসপাতালে। আরও আছেন মেডিকেল অফিসার, ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশনের একজন নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি। নতুন করে ভারী বর্ষণ না হয় কিছুটা উন্নতির দিকে বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, গতকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। এতে জেলার নিম্নাঞ্চলে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। বান্দরবান থানচি, বান্দরবান আলীকদম, বান্দরবান রুমা সহ বেশিরভাগ ডুবে যাওয়া সড়ক থেকে পানি নামা শুরু করেছে। চলাচল শুরু হয়েছে সদরের সাথে সবগুলো উপজেলার যান চলাচল। এদিকে ভোরে কক্সবাজারের রামু গর্জনিয়া সড়কে গাছ পড়ে যাওয়ায় রামুর সাথে গর্জনিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি কমতে শুরু করেছে কক্সবাজারের নিম্নাঞ্চলেও, তবে এখনও প্লাবিত আছে চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ কয়েকটি উপজেলার গ্রাম। এদিকে গেল 3 দিনে ভারী বর্ষণে পাহাড় ধস ও পানিতে ডুবে মারা গেছেন 21 জন। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বিশাল এলাকা। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে অঙ্গরাজ্যটিতে 2 দফা তাণ্ডব চালায় টর্নেডো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাক্স কাউন্টি। ভেঙে গেছে বহু গাছপালা, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, আহত রয়েছেন বেশ কয়েকজন। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ফিলাডেলফিয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে 8,000-এর বেশি বাড়িঘর, অফিস। জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, টর্নেডোর প্রভাবে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ওই অঞ্চলে। পেনসিলভেনিয়া ও নিউ জার্সিতে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। 5 দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ। বুধবার 8.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে অঞ্চলটিতে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS বলছে, কম্পনের উৎপত্তি স্থল ছিল উত্তর প্রশান্ত মহাসাগরের 46 কিলোমিটার গভীরে। আশপাশের স্থলভাগেও অনুভূত হয় ব্যাপক কম্পন, তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় আলাস্কা উপদ্বীপে। আতঙ্কে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বহু বাসিন্দা। পরবর্তীতে অবশ্য তুলে নেওয়া হয় সুনামির সতর্কতা। এর আগে 1964 সালে 9.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল যুক্তরাষ্ট্রে। বিরল তুষারপাতের সাক্ষী হল ব্রাজিলের দক্ষিণাঞ্চল। বুধবার থেকে কমপক্ষে 43টি শহরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। পুরো বরফের আস্তরণে ঢাকা পড়েছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর রাস্তাঘাট ও ঘরবাড়ি। আবহাওয়াবিদরা বলেছেন, মেরু বায়ুর প্রভাবে আরও তীব্র হতে পারে ঠান্ডার মাত্রা। বছরের শীতলতম দিনে হতে পারে শুক্রবার। ব্রাজিলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নামার ঘটনা বিরল, তবে এবার বেশ কিছু এলাকায় শূন্যের নিচে নেমে গেছে তাপমাত্রা। দেশটিতে সবশেষ 1957 সালে হয়েছিল
প্রবল তুষারপাত। এবারের তুষারপাতে কৃষি খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ক্ষতির মুখে কফি খামারগুলো। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়া, স্পেন, ইতালির মতো শীতপ্রধান দেশগুলোর বিস্তীর্ণ বনাঞ্চল ছাই হয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখায়। দাবানল ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাগুলোতেও। সবচেয়ে ভয়াবহ অবস্থা তুরস্কের মানাভগাভা প্রদেশে। মারা গেছে কমপক্ষে 3 জন। বৈশ্বিক এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। মাঝরাতে হঠাৎই আগুনের তীব্রতায় ঘুম ভেঙে যায়। প্রাণ বাঁচাতে সবাইকে জাগাতে থাকি। এরপরই ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে দ্রুত এলাকা ছাড়তে বলেন, কিন্তু দমকা হওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন, সবকিছু শেষ করে দিচ্ছে। দমকল বাহিনী কিছুই করতে পারছে না। এভাবে চলতে থাকলে মাইলের পর মাইল এলাকা গ্রাস করে ফেলবে। ব্যাপারটা ভাবতেই ভয় লাগছে। সব শঙ্কা কাটিয়ে লকডাউনের মাঝেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। এ সিদ্ধান্ত গ্রহণের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতিও নেয় বাফুফে। যদিও 24 ঘন্টা না পেরোতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পঞ্চমবারের মতো স্থগিত করে লিগের খেলা। বৃহস্পতিবার দেয়া ফিকচারে শুক্রবার প্রথম দিনে রাখা হয় 2টি ম্যাচ। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ হাজিরও হয়। তবে ভেন্যুতে এসে তারা অনির্দিষ্টকালের জন্য লিগের খেলা স্থগিতের কথা জানতে পারেন। মাঠে এসে খেলা স্থগিতের কথা জানতে পেরে তীব্র অসন্তোষ প্রকাশ করে রহমতগঞ্জ ও ব্রাদার্সের কর্মকর্তা ও খেলোয়াড়গণ। এই অবস্থাতে আসলে শুধু খেলা জায়গাতে কোনো সিকিউরিটি কোনো কাজ কারণ সব কিছুই কিন্তু বন্ধ। আসলে নিজের লাইফ তো আগে, স্পোর্টস তো আগে, সেখান থেকে কিন্তু আসলে দেখুন তারা খেলাটা কীভাবে চালাবে পারমিশন ছাড়া, তারাই আসলে ভালো বলছে। টাইম মতো যদি উইদাউট পারমিশন আসলে আমাদের প্লেয়ারদেরকে আসলে হ্যারাসমেন্ট করা যাবে। মেসি ব্যালন ডি'র জিতে গেলে সেটি হবে নোংরামো, এমনটাই বলেছেন ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার টনি ইয়োকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত মৌসুমে লা লিগায় মেসি গোল করেছেন 29টি, যার মধ্যে 24টি গোল করেছেন পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করা দলের বিপক্ষে। তাছাড়া মেসি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 5টি গোল, যার মধ্যে 4টি গোল পেনাল্টি থেকে। শুধুমাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে 4টি গোল করায় মেসিকে যদি ব্যালন ডি'র দেয়া হয় তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি'র। প্রকট আকার ধারণ করেছে মিয়ানমারের করোনা পরিস্থিতি। জান্তা প্রশাসন আর বিদ্রোহীদের সংঘাতে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। অক্সিজেন, মেডিকেল সরঞ্জাম, ওষুধের তীব্র সংকট, পরীক্ষার নিম্নহার, হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু, মরদেহ সৎকারের জটিলতা। জাতিসংঘের আশঙ্কা 2 সপ্তাহের মধ্যে দেশটিতে 5.5 কোটি জনগোষ্ঠীর অর্ধেকই করোনা আক্রান্ত হতে পারে। সেনা শাসনে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত। স্বাস্থ্যকর্মীরা প্রায়ই হামলা আটকের শিকার হচ্ছে। খুব দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। তথ্য উপাত্ত বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে মিয়ানমারের অর্ধেক জনগোষ্ঠী আক্রান্ত হতে পারে। কার্যকর টিকা কর্মসূচি ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক তদারকি জরুরি। জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদের প্রতি আমাদের আহ্বান, শিগগিরই যাতে একটি তদারকি কমিটি গঠন করা হয়, যাতে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। চীনে উহানের পর করোনার সবচেয়ে ভয়াবহ বিস্তার দেখা দিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ে। ভাইরাস ছড়িয়ে পড়েছে রাজধানীর বেইজিং সহ 5টি প্রদেশে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, গেল 20 জুলাই নানজিংয়ের ব্যস্ততম বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তারা করোনা পজিটিভ ধরা পড়ে। এর জেরে 11 আগস্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরটির সব কার্যক্রম। কয়েকদিনের ব্যবধানে এখন পর্যন্ত প্রায় 200 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এর মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ভাইরাসটির 13টি শহরে ছড়িয়ে পড়তে পারে এমন সংখ্যায় লকডাউন দিয়ে চলছে গণনমুনা পরীক্ষা। তবে আক্রান্ত ব্যক্তিরা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা তা জানানো হয়নি। চীনের সিনোফার্ম থেকে কেনা আরও 30 লাখ ডোজ ভ্যাকসিন এসেছে বাংলাদেশে। বৃহস্পতিবার রাতে 3টি বিমানে সব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নতুন এই চালান আসায় আরও গতিশীল হবে গণটিকা কার্যক্রম বলে করছেন সংশ্লিষ্টরা। এই 30 লাখ ডোজের পুরোটাই চীনা কোম্পানি সিনোফার্ম থেকে সরকারের কেনা ভ্যাকসিন। এসব টিকা বেক্সিমকোর
ওয়্যারহাউসে রাখা হবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলা ও উপজেলার টিকা কেন্দ্রে পাঠানো হবে। এখন পর্যন্ত সিনোফার্মের ৮১ লাখ টিকা দেশে এসেছে। চীনা কোম্পানিটি থেকে ১.৫ কোটি টিকা কিনতে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পর সিনোফার্মের টিকা কিনছে বাংলাদেশ। এছাড়া কোভ্যাক্স থেকে মডার্না, ফাইজারের টিকাও এসেছে। যুক্তরাষ্ট্রে এখন থেকে $১০০ পুরস্কার পাবে টিকা গ্রহণকারীরা, সরকারি কর্মীরা। আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি পদক্ষেপের অংশ হিসেবে এ প্রণোদনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সরকারি কর্মীদের বিষয়ে নানা কড়াকড়ির ঘোষণা দেন তিনি। বলেন, এখন থেকে কাজে যোগ দিতে দেখাতে হবে টিকা গ্রহণের সনদ, অন্যথায় প্রতিদিন করাতে হবে করোনার নমুনা পরীক্ষা। এছাড়া বাধ্যতামূলক মাস্ক পরা ও ভ্রমণের উপর থাকবে কড়াকড়ি। যত বেশি সংখ্যক মানুষ টিকা নেবে তত বেশি সুরক্ষিত হবে দেশ। আরো 9 কোটি মানুষ আছেন যারা টিকা নেওয়ার উপযোগী কিন্তু নেননি। এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে যারা টিকা নেননি তারাই এখন মহামারীর শিকার। তাই আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে। স্থানীয় প্রশাসনকে বলবো, টিকা গ্রহণকারী সরকারি কর্মীদের প্রণোদনা হিসেবে $100 করে দেয়া হোক। বিশ্বজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো 10,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস মহামারীতে। মোট মৃত্যু 42,13,000 ছুঁই। দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার 1,893 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে 43,500। ব্রাজিলে মারা গেছে 1,354 জন। 42,000-এর কাছাকাছি সংখ্যক মানুষের শরীরে মিলেছে ভাইরাস। 800-র মতো মৃত্যু হয়েছে রাশিয়ায়। ভারতের দৈনিক প্রাণহানি 550। 44,600-র বেশি মানুষ করোনা পজিটিভ হয়েছেন। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাতেও মৃত্যু হয়েছে 5 শতাধিক। বৃহস্পতিবার সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এদিকে বাজারে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরের বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়। লকডাউনে কাঁচা বাজার খোলা থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ে বিপুল জনসমাগম হয় এসব বাজারে। ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার অভিযোগও আছে বিস্তর। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও ধরা পড়ে বিষয়টি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজার খোলা রাখার যেসব শর্ত দেওয়া হয়েছে তার অনেকগুলোই মানা হচ্ছে না। তাই জরিমানার পাশাপাশি সতর্ক করাও হয়েছে ব্যবসায়ীদের। আগামীতে বিধিনিষেধ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অধিকাংশ ব্যবসায়ীরাই কিন্তু মাস্ক পরিধান করছে না, অর্থাৎ স্বাস্থ্যবিধি প্রতিপালন করছে না। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে তারা সবসময় আবার মাস্ক পরিধান করে। চাঁদা না পেয়ে মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টারে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কিছু চিহ্নিত চাঁদাবাজ। এ ঘটনায় মামলা হলেও আতঙ্ক কাটছে না প্রতিষ্ঠানটির। যদিও পুলিশ বলছে এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি গাজী রাহাত সহ বেশ কজন গ্রেপ্তারও হয়েছেন। তারপর শঙ্কিত প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। যখন এই ঘটনাটা ঘটছে তখন কিন্তু প্রধান যে আসামি রাহাত গাজী তখনই পুলিশ ধরে নিয়ে গেছে এবং পরের দিন কোর্টে চালান হয়েছে। এরা স্থানীয় নেতা, স্থানীয় নেতা, বহিষ্কৃত যুবলীগ নেতা। এদের আরও ক্রাইম আছে। এরা ভুয়া ডিবি পুলিশ যে পরিচয়ে অনেকবার চাঁদাবাজি করছে এবং নিজেদের টর্চার চেলও ছিল। বাইরে বের হই বা আসা যাওয়া করি, একই সাথে আমার যে পরিবার আছে সব মিলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং নিরাপত্তা চাচ্ছি। বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তে। ঢাকা ট্যানারির মালিকদের কাছে এবার নগদ দামে চামড়া বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। চামড়া পাচার রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করছে জেলা পুলিশ। সিরাজগঞ্জ, নওগাঁ বিভিন্ন জায়গা থেকে মাল এখানে আসে, আমরা লবণজাত করে রাখি। পাবনার থেকে 200 চামড়া নিয়ে আসছি, নিজ দাম পালে বিক্রি করবো। ট্যানারির মালিকদের অপেক্ষায় আছি, ন্যায্য মূল্যের জন্য আমরা অপেক্ষায় আছি। বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামের থেকে অনেক বেশি দামে গরু এবং ছাগলের চামড়া বিক্রি হচ্ছে। আমি আশা করব ট্যানারি মালিকগুলি যাতে দ্রুততার সাথে এগুলি খরিদ্দারি করে এবং নগদ টাকায় খরিদ্দারি করে। 60 থেকে 65 কোটি টাকা বাকি পড়ে আছে,
এটাকে কোনো একটা উদ্ধারের একটা ব্যবস্থা করা, তাহলে ব্যবসায়ীরা বাঁচবে। জেলা পুলিশের সকল ব্যবস্থা এখানে নেওয়া আছে। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সকলকে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং চামড়া ব্যবসায়ীকে সার্বিক সহযোগিতা করছি। 60 ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ করতে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে জনগণকে তৃতীয় ডোজ দেওয়া শুরু করেছে দেশটি। প্রয়োগ করা হবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা যখন ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ নিয়ে দ্বিধা বিভক্ত, তখন গণহারে তৃতীয় ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনা তেল আবিবের। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচি শুরুর অনুমোদন দেয়। করোনায় হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মরদেহ দাফনে হিমশিম খেতে হচ্ছে ইন্দোনেশিয়ায়। রাজধানীর জাকার্তার কবরস্থানগুলোতে দাফনের জন্য রীতিমতো সিরিয়াল দিতে হচ্ছে মানুষের। বৃহত্তম মুসলিম দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। 1 মাসের মৃত্যু হয়েছে প্রায় 30,000 মানুষের, অধিকাংশই মারা গেছে হাসপাতালে নেয়ার আগেই। তালেবান যোদ্ধাদের পক্ষে লড়াইয়ের জন্য পাক সেনাদের আফগানিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। পিবিএস নিউজ অ্যাওয়ারে সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দীর্ঘদিনের আফগান যুদ্ধে পাকিস্তানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পষ্টভাবে জানান, গোয়েন্দা কার্যক্রম বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো মার্কিন ঘাঁটি স্থাপন করতে দেয়া হবে না তাদের দেশে। সংকট সমাধানে আফগান সরকারের সাথে তালেবানদের বৈঠক আয়োজনে মধ্যস্থতা করার কথাও বলেন পাক প্রধানমন্ত্রী। এসব ভুয়া তথ্যের পক্ষে কোনো প্রমাণ কেউ দিতে পারবে? অন্য দেশের সংঘাত আর সন্ত্রাসবাদ মোকাবেলায় শ্রম দিতে চায় না পাকিস্তান। কারণ যখন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলছিল, আমাদের দেশে নিয়মিত আত্মঘাতী হামলা হতো, ব্যবসা বাণিজ্য, পর্যটনে ধস নেমেছিল। আরেক দেশের যুদ্ধের কারণে আমাদের দেশে 70,000 মানুষের মৃত্যু হয়েছে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন দানি কারভাহাল। নতুন চুক্তিতে 2025 সাল পর্যন্ত গ্যালাকটিকোস শিবিরে খেলবেন এই স্প্যানিশ ডিফেন্ডার। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে সবশেষ মৌসুমে ক্লাবটির হয়ে মাত্র 15 ম্যাচ খেলতে পেরেছেন কারভাহাল। খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে। এর আগে 2013 সালে যোগ দেন মাদ্রিদের ক্লাবটিতে। এ সময় লস ব্লাসকোয়েসের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা সহ জিতেছেন 16টি মেজর শিরোপা। নতুন মৌসুমকে সামনে রেখে লুকা মডরিচ, লুকা ভাস্কেস ও নাচো ফার্নান্দেজের পর চতুর্থ ফুটবলার হিসেবে দানি কারভাহালের সঙ্গে চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। অলিম্পিক আসর থেকে আক্ষেপ নিয়ে বিদায় নিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডারের কাছে হেরে ফাইনালে যাওয়া হলো না জোকোর। টেনিসের বিশ্বসেরা 3 তারকার মধ্যে শুধু রাফায়েল নাদালের আছে অলিম্পিকের স্বর্ণপদক পাওয়ার সাফল্য। রজার ফেদেরারও পারেননি এই সাফল্যের স্বাদ নিতে, কিন্তু এইবার অলিম্পিকের স্বর্ণপদক নিজের করার লক্ষ্য নিয়েই আসরে এসেছিলেন জোকোভিচ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মান তারকা আলেকজান্ডারের কাছে 2-1 সেটে হেরে আসর থেকে বিদায় নিতে হলো নাদালকে। তাই অলিম্পিকের স্বর্ণ পাওয়ার আক্ষেপ থেকেই গেল নোভাক জোকোভিচের। 1 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে গার্মেন্টস সহ রফতানিমুখী সকল শিল্প কারখানা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় 1 আগস্ট থেকে সকাল 6টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে। 23 জুলাই কঠোর বিধিনিষেধের জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প কারখানা। তবে ঈদের পর থেকেই কলকারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প কারখানার মালিকরা। বৈশ্বিক সংকট মোকাবেলায় গণিতের ভূমিকা বিষয়ক কম্পিউটেশনাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল বায়োলজি শীর্ষক 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি। সকাল 9টায় শুরু হয় ভার্চুয়াল এই সম্মেলন। বিশ্বের 11টি দেশের শতাধিক গণিতবিদ অংশ নেন এর সম্মেলনে। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মিসবাহউদ্দিন আহমেদ। সম্মেলনে 5টি সায়েন্টিফিক সেশন রাখা হয়েছে, আর তরুণ গবেষকদের জন্য রাখা হয়েছে 7টি সেশন।
বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজির প্রত্যাশা এই সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন হবে। তারা নিজেদের কর্ম অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার সুযোগ পাবেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বের 11 জন বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাস। চট্টগ্রামের লোহাগাড়ায় মসজিদের ওয়াকফ জায়গা দখলের প্রতিবাদে করায় হামলা ও মিথ্যা মামলা দেয়া হয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় লোহাগাড়া থানার দরবেশহাট এলাকায় একটি মসজিদের ওয়াকফ জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর প্রতিবাদ করায় ভূমিদস্যুরা আহমদ রহমানের নামে মিথ্যা মামলা দেয়। হামলা চালানো হয় পরিবারের উপরও। নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আক্রান্তদের চিকিৎসা দিতে চট্টগ্রামে এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে চালু হয়েছে পূর্ণাঙ্গ ডেডিকেটেড আইসিইউ ইউনিট। সকালে আনুষ্ঠানিকভাবে 16 শয্যা বিশিষ্ট আইসিইউ এবং 10টি এইচডিইউ বেড চালু করে সেখানে রোগী ভর্তি শুরু হয়। এই ইউনিটে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ নার্স, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। 100 শয্যা বিশিষ্ট এশিয়ান হাসপাতালে এখন পর্যন্ত 2250 জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন আলী। চট্টগ্রামে লকডাউনে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি ফাউন্ডেশন। নগরীর 17 নম্বর বাকলিয়া ওয়ার্ডের বড় কবরস্থান এলাকায় 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পশ্চিম বাকলিয়ার 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনিস কোম্পানি সহ আরও অনেকে। মহামারীর এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়, এমনটা বলেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন এমপি শাওন। এ সময় তিনি বলেন, গত এক যুগে দেশে তথ্য প্রযুক্তির যে বিকাশ হয়েছে তার অন্যতম কারিগর সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন তিনি। সেই ধারাবাহিকতায় জনশক্তি এখন বাংলাদেশের সম্পদ। আলোচনা সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে তুরস্ক। তালেবানের শক্তি বৃদ্ধির পর ইরান সংলগ্ন সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশের ঢল নেমেছে আফগানদের। এসব আশ্রয় প্রার্থীদের ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করেছে তুরস্ক। বাড়ানো হয়েছে সীমান্ত রক্ষীদের সংখ্যা। চলছে সাজোয়াজানের টহল। গেল বছর যুক্তরাষ্ট্রের সান দিয়েগোয় একটি যুদ্ধ জাহাজে আগুন লাগার ঘটনায় এক নাবিককে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তথ্য জানায় মার্কিন নৌবাহিনী। তবে ওই নাবিকের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় জাহাজটিতে তিনি একজন ক্রু মেম্বার ছিলেন। তার বিরুদ্ধে কী প্রমাণ পাওয়া গেছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। গত বছর সান দিয়েগো বন্দরে নোঙর করা অবস্থায় আগুন লেগে যায় জাহাজটিতে। 4 দিনেরও বেশি সময় ধরে পুড়তে থাকে। এ ঘটনায় আহত হয় জাহাজটিতে থাকা কমপক্ষে 60 নাবিক। সাম্প্রতিক সময়ে এটি মার্কিন নৌবাহিনীতে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনা। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।